দর্শক, সারা পৃথিবীতে যত মানুষ ক্যান্সার আক্রান্ত হয় তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার হচ্ছে কোলন ক্যান্সার। আমরা যে খাবার খাই সেই খাবার পরিপাক এবং পরিপুষ্টি পরিশোষণের সাথে আমাদের কোলন জড়িত, এবং এই যে বর্জ্য তৈরি হয় শরীরে সেটি আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় আমাদের মলদ্বারের মাধ্যমে, যেটাকে আমরা রেকটাম বলি। এই কোলন এবং রেকটাম এই দুটো অঙ্গই কিন্তু নানানভাবে ক্যান্সার আক্রান্ত হতে পারে। পুরো মার্চ মাস জুড়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে কোলন ক্যান্সার সচেতনতা মাস। সেই উপলক্ষে আজকে আমরা আলোচনায় মিলিত হয়েছি। আমাদের সাথে দুজন বিশেষজ্ঞ উপস্থিত আছে। আমরা কথা বলবো কোলন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা এই প্রসঙ্গে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদের সাথে। স্টুডিওতে আছেন ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল, তিনি ক্যান্সার সার্জন এবং তিনি সহকারী অধ্যাপক সার্জারি, কর্নেল মালিক মেডিকেল কলেজ। ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল, স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ডাক্তার বিএম আতিকুজ্জামান, তিনি ট্রাস্টি প্ল্যানেটারি হেলথ একাডেমি পিএইচএ এবং তিনি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, পরিচালক, ডাইজেস্টিভ ও লিভার সেন্টার, ফ্লোরিডা। ডক্টর বিএম আতিকুজ্জামান, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। দর্শক এবং অধ্যাপক কল্লোলকেও ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা স্টুডিওতে প্রথমে ডক্টর কল্লোল আপনাকে দিয়ে শুরু করি। আমরা কোলন ক্যান্সার নিয়ে কথা বলবো। আমরা কথা প্রসঙ্গে একটু বলেছি যে তৃতীয় সর্বোচ্চ ক্যান্সার আসলে পৃথিবীব্যাপী, এবং যত মানুষ ক্যান্সারে মারা যায় তার মধ্যে বলা হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। আমাদেরকে যদি এই বিষয়ে আরেকটুখানি বলেন যে কতখানি ভয়াবহতায় পৌঁছেছে কোলোরেক্টাল ক্যান্সার এবং বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি জটিলতা কতখানি? জি, প্রথম কথা হচ্ছে যে আপনি যে পরিসংখ্যানের যে বিষয়টি আছে সেটি আপনি বলেই দিয়েছেন। তার মানে আপনারা সহজেই বুঝতে পারেন যে যত রোগী ক্যান্সার আক্রান্ত হচ্ছে তার মধ্যে একটা সর্বোচ্চ সংখ্যক রোগী, দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক রোগী আসলে কোলোরেক্টাল ক্যান্সার আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আসলে আমাদের সেই রকম কোনো নেশন ওয়াইড সার্ভে, আমরা যেটাকে বলি যে জাতীয় ভিত্তিক কোনো গবেষণা বা এরকম কিছু করা হয়নি। তবে যেটা হচ্ছে যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা জরিপ আছে, যেটা আসলে একটা সমীক্ষার মতো করে বিভিন্ন দেশের একটা গড় করে করা হয়। সেখানে যেটা দেখা গেছে যে বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু এখন যদি আপনি পুরুষদের মধ্যে ধরেন তাহলে সেটা প্রথম 5টা ক্যান্সারের মধ্যে একটা। আচ্ছা। এবং মৃত্যুর দিক থেকেও এটা প্রথম 5টা ক্যান্সারের মধ্যেই থাকছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংখ্যার একটা হিসাব আমি আপনাকে দিতে পারি, যেটা 2020 সালে গ্লোবোক্যানে প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হচ্ছে যে আপনার প্রতি বছরে বাংলাদেশে ধরেন প্রায় 1,56,775 জন নতুন ক্যান্সার রোগী হচ্ছে। এর মধ্যে ওরা বলছে যে প্রায় প্রতি 1 লক্ষ জনে কোলন ক্যান্সার 3.28 মানে 3.28 জন, এবং রেকটাল ক্যান্সার 3.1 প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে। তার মানে আপনি চিন্তা করেন বাংলাদেশে যদি আমরা 16, 17, 18 কোটি লোক ধরি, তার মানে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আবার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের নিজস্ব যে ইনস্টিটিউশনাল ডেটা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু পুরুষদের ক্যান্সারগুলো যতগুলো হচ্ছে তার মধ্যে তৃতীয় বা চতুর্থ স্থানে সবসময় থাকছে। তার মানে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে এই রোগটি কিন্তু এখন বেশ ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক ধন্যবাদ ডক্টর কল্লোল। আমরা এই জায়গাগুলো ধরার চেষ্টা করব যে কি কারণ হতে পারে আপনাদের অভিজ্ঞতা থেকে, এবং যেটুকু গবেষণা হচ্ছে বাংলাদেশে সেখান থেকে আমরা এই জায়গায় আসবো। আমি ডাক্তার বিএম আতিকুজ্জামান আপনার কাছে একটু আসি যে আমরা তো কোলন, রেকটাম এগুলোর ক্যান্সার নিয়ে কথা বলছি। আমার মনে হয় মানুষের আগ্রহ থাকবে যে শরীরের অঙ্গ হিসেবে এই কোলন এবং রেকটাম এগুলো কেমন, বৈশিষ্ট্য কি এদের, এবং কেন এরা একটু ক্যান্সারের প্রতি বেশি ভালনারেবল, কি কারণে আসলে কোলন এবং রেকটামের যদি একটু শারীরতাত্ত্বিক দিকটা আমাদেরকে জানান। অনেক ধন্যবাদ। কোলন কিংবা বৃহদন্ত্র হলো আমাদের পরিপাকতন্ত্রের একেবারে শেষের অংশ। আমরা যখন খাবার খাই, খাবার আমাদের মুখ থেকে চলে যায় খাদ্যনালী বা ইসোফেগাসে, সেখান থেকে চলে যায় পাকস্থলী বা স্টোমাকে, সেখানে খাদ্যর পরিপাক শুরু হয়, খাদ্য অ্যাসিডের সাথে মেশে, তারপর সেই খাদ্য চলে যায় ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনে। ক্ষুদ্রান্ত এবং স্মল ইন্টেস্টাইন, যদিও আমরা ক্ষুদ্রান্ত বলি, আসলে এটা ডায়ামিটারটা ছোট, কিন্তু এটা লম্বায় অনেক বেশি, এবং এখানেই খাদ্য পরিপাক হয় এবং খাদ্য আমাদের শরীরে শোষিত হয়। খাদ্যের যে মূল যে নিউট্রিয়েন্টগুলো সেগুলো শোষিত হয়, এবং খাদ্যের থেকে একেবারে যে জিনিসটা আমাদের শরীরে দরকার না সেটা এবং পানি, এগুলো চলে যায় বৃহদান্ত বা কোলনে। এবং কোলন হলো আমাদের পরিপাকতন্ত্রের শেষ অংশ, যেখানে আমাদের মলমূত্রগুলো সংরক্ষিত থাকে। এবং
বৃহদন্ত্রের একটি কাজ, সেটা হলো এই স্টুলটাকে ধরে রাখা, এখান থেকে পানি, কিছু ইলেকট্রোলাইট অ্যাবজর্ব করা, এবং তারপর এটাকে মল বা স্টুল হিসেবে বের করে দেওয়া। তো এই কোলনে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শরীরের অপরিশোধিত যে সমস্ত খাবার সেটা সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকে। আচ্ছা। এবং সেখানেই বিপত্তিটা, যে আমাদের খাদ্যে যদি অনেক কিছু থাকে যেগুলো ঠিক মতন পরিশোধিত হচ্ছে না, কিন্তু আমাদের শরীরের জন্য সেটা ভালো না, সেটা ওখানে অনেকক্ষণ থাকে, এবং অনেকক্ষণ থাকার কারণে এই বৃহদন্ত্রের যে লাইনিং বা যে স্কোরগুলো আছে সেগুলোকে আক্রান্ত করে। এবং খুব ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, আমরা কি খাচ্ছি তার উপরে ডিপেন্ড করে আমাদের বৃহদন্ত্রের স্বাস্থ্য কেমন ভালো থাকবে। যারা খাদ্যে প্রচুর পরিমাণ ফাইবার খান, যারা শাকসবজি জাতীয় বা প্ল্যান্ট বেসড ডায়েট খান, যারা মডিফাইড ইন্ডাস্ট্রিয়াল ডায়েট খান না, তাদের দেখা গেছে যে কোলনের স্বাস্থ্য ভালো থাকে, তাদের দেখা গেছে যে কোলনের ক্যান্সার কম হয়। আচ্ছা। সে কারণে আজকে থেকে গত 20 বছর আগে আপনি যদি দেখেন বাংলাদেশে কোলন ক্যান্সার হতোই না, কিন্তু যখন আমাদের খাবারে ফাইবার কমে গেছে, আমাদের খাবারে মেশিন মেড ফুড চলে এসেছে, খাবারে ইমপিউরিটি বেড়েছে, তখনই কিন্তু আমাদের দেশে কোলন ক্যান্সার বেড়ে গেছে। যেটা ডাক্তার কল্লোল বললো ভালোভাবে, যে আপনি যদি দেখেন পরিসংখ্যান, ইভেন 4 বছর আগেও কোলন ক্যান্সারের মৃত্যুর হার বাংলাদেশে ছিল 10 নম্বর তালিকায়, এখন সেটা উঠে এসেছে 5 নম্বর তালিকায়। আপনাকে খুব একটা ইন্টারেস্টিং কথা বলি, বাংলাদেশে যারা থাকেন তাদের কোলন ক্যান্সারের যে হার, তারা যখন আমেরিকাতে চলে আসেন বা ইউরোপে চলে আসেন, দেখা যায় 10 বছর থাকার পরে তাদের কোলন ক্যান্সারের মৃত্যুর হার বেড়ে যায় 3 গুণেরও বেশি। সো কোলন ক্যান্সার একটা ইন্টারেস্টিং জিনিস, যে পরিবেশগত কারণে আমরা কি খাচ্ছি সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে, এবং এটাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা বড় জিনিস হলো জেনেটিক্স। তার মানে আপনার শরীরের জিন, ওটাও ডিটারমাইন করে আপনার কোলন ক্যান্সার হবে কিনা। সেটাই। জি, অনেক ধন্যবাদ ডক্টর আতিকুজ্জামান এত চমৎকারভাবে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। আমরা এবার ডক্টর কল্লোল আপনার কাছে আসি, যে এই যে কোলন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে আমরা মানুষকে আসলে একটু জানাতে চাই যে যখন কোলন ক্যান্সার হয় সেই সময়টায় তাদের আসলে কি রকমের উপসর্গ তাদের ভিতরে আসে, যেটা দেখে তারা কিছুটা হলেও সচেতন হতে পারবেন যে আমার বুঝি কিছু একটা অসুবিধা শুরু হলো। জি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখেন, সেটা হচ্ছে যে কোলোরেক্টাল ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার যেটা কিন্তু আসলে চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় করা সম্ভব যদি সেটা খুব দ্রুত ধরা পড়ে। সেই জন্যই আমার কাছে মনে হয় যে কোলন ক্যান্সারের বা রেক্টাল ক্যান্সারের যে লক্ষণগুলো বা যে লক্ষণগুলো প্রকাশিত হলে তিনি বুঝবেন যে তার কোলন বা রেক্টাল ক্যান্সার হতে পারে, সেই বিষয়গুলো জানাটা খুব জরুরি। যেমন আমি একটু ভাগ করে বলতে হবে, কারণ হচ্ছে যে কোলন এবং রেকটাম, যেটা ডক্টর আতিকুজ্জামান বলছিলেন যে এটা কিন্তু একটা বড় একটা জায়গা। হ্যাঁ, এটাকে প্রথমত দুভাগে ভাগ করা হয়, ডান দিকে এবং বাম দিকে। আমরা বলি লেফট কোলন এবং রাইট কোলন। এটা আরেকটা অংশ হচ্ছে রেকটাম, তার মানে কোলন রেকটাম। এটা তাহলে মোটা দাগে 3 ভাগে আমি ভাগ করলাম। তাহলে আমি যদি প্রথমে আসি রাইট কোলন, ডান পাশের থেকে কোলনটা যেখান থেকে শুরু হলো, ক্ষুদ্রান্ত্র থেকে বৃহদান্ত্রে রূপান্তরিত হলো, একটা চিকন নাড়ি থেকে মোটা নাড়িতে রূপান্তরিত হলো। এই জায়গাটাতে কিন্তু সাধারণত দেখা যায় যে ক্যান্সার হলেও একটা দীর্ঘ সময় পর্যন্ত কোনো ধরনের লক্ষণ প্রকাশিত হয় না। আচ্ছা। রুগীর দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের যে ধরনের সমস্যা থাকে, এরকম কিছু সমস্যা, খেতে অস্বস্তি, পেটটা একটু ফেঁপে আছে, এরকম টুকটাক সমস্যা ছাড়া কিন্তু কোনো সমস্যা হয় না। অধিকাংশ রুগী যেটা হয়, দেখা যায় যে তাদের রক্ত কমে যাচ্ছে কোনো কারণে। তখন যেটা হয়, তারা ডাক্তারের কাছে গেলে খোঁজা শুরু হয় যে রক্ত কেন কমে যাচ্ছে, তারা রক্তরোগ বিশেষজ্ঞের কাছে যায়, ব্লাড ট্রান্সফিউশন করছেন, এগুলো হতে থাকে। কিন্তু এটা যে একটা ক্যান্সারের লক্ষণ সেটা কিন্তু কেউ বুঝতে পারেন না, এবং সেটা অনেক দেরিতে যে হয়তো খুঁজে পাওয়া যায়। তার মানে হচ্ছে যে আপনার যদি কোনো কারণে শরীরের রক্ত কমে যাচ্ছে, অথবা আপনার কোনো কারণে শরীরের ওজন কমে যাচ্ছে, আপনাকে, এটা ক্যান্সার আমি বলছি না, কিন্তু আপনাকে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং আপনাকে মাথায় রাখতে হবে যে এটা ক্যান্সারের একটা লক্ষণ। এটা গেল ডান পাশের ক্ষেত্রে। বাম পাশের ক্ষেত্রে কিংবা রেকটামের ক্ষেত্রে কিন্তু আবার লক্ষণগুলো বেশ পরিষ্কারভাবে বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন পায়খানার সাথে রক্ত আসা। এখন ঝামেলাটা হচ্ছে যে পায়খানার সাথে রক্ত আসে, এটা তো আপনার পাইলস হলে হতে পারে, সেটাই। এবং অধিকাংশ রোগীরাই কিন্তু সেটাই ভাবেন যে না, এটা কিছু না, আমার তো পাইলস আছে অথবা পাইলস হয়েছে, সুতরাং এটা খুব বেশি সমস্যা না।
কিন্তু আমি বলতে চাই পায়খানার সাথে যদি কারোর রক্ত আসে, মলের সাথে রক্ত আসে, সেটা কিন্তু খুবই, এটা একটা রেড সাইন, রেড ফ্ল্যাগ সাইন। এটা হওয়া মাত্রই, সেটা যে কারণে হোক, আপনি নিজে নিজে সেটাকে ধারণাবশত কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনার চিকিৎসকের উপর ছেড়ে দেন যে সেই সিদ্ধান্তটা কী। তাহলে এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনার মল ত্যাগের যে অভ্যাসটা, সেটাকে পরিবর্তন হয়ে যাওয়া। আচ্ছা, সে পরিবর্তনটা হতে পারে যে আগে হয়তো প্রতিদিন তার একবার হতো, এখন তার প্রতিদিনে দেখা যাচ্ছে 3 বার 4 বার হচ্ছে, কিংবা আগে প্রতিদিন 2 বার বা 3 বার যেতেন, এখন দেখা যাচ্ছে 3 দিনেও একবার যাচ্ছে না। আগে মোটামুটি শক্ত হতো, এখন এটা বেশ নরম হয়ে গেছে, অথবা আগে মোটামুটি নরম হতো, এখন শক্ত হয়ে গেছে। বিভিন্ন ফর্মে কিন্তু এই পরিবর্তনটা হতে পারে। তার মানে হচ্ছে যে আপনার মলত্যাগের যে অভ্যাস, যেটা আপনার সব সময় ধরে আছে, এক একজনের মলত্যাগের অভ্যাস কিন্তু এক এক রকম, সময়, তারপরে তার যে ফ্লুইডিটি, এগুলো কিন্তু এক একজনের জন্য একরকম। সুতরাং আপনি বুঝতে পারবেন যে আপনার আগে একরকম ছিল, এখন আর এক রকম হয়ে গেছে। তারপরে হচ্ছে যে আরেকটা হলো, যদি রেকটাল ক্যান্সার হয়, তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি, অনেক রুগী যে বলছে যে আমি বাথরুমে যে অনেকক্ষণ বসে আছি, চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে যে আমার জমা হয়ে আছে, কিন্তু বের হচ্ছে না। তাহলে এইটা একটা, এবং সেটা কিন্তু বেশ তাদের কষ্টও হয়। দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে তারা খুব জোর করছেন, কিন্তু কোনো মলত্যাগ করতে পারছেন না। কিংবা অনেক সময় দেখা যায় শুধু মলত্যাগের পরে একটু হয়তো আমাশয়ের মতো হচ্ছে, তারা হয়তো মনে করছেন যে আমার তো আগেও একটু আমাশয় ছিল বা আইবিএস ছিল, এটা হয়তো সেটা। তাহলে এই যে যে ছোট ছোট লক্ষণগুলো, অর্থাৎ ডান দিকে এক ধরনের লক্ষণ, বাম দিকে বা বাম দিকের কোলন এবং রেকটামে আলাদা ধরনের লক্ষণ, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আমি যদি মোটা দাগে আবার একটু বলি, সেটা হচ্ছে পায়খানার সাথে রক্ত আসা, রেড ফ্ল্যাগ সাইন। আপনার শরীরে ওজন কোনো কারণে কমে যাচ্ছে, রেড ফ্ল্যাগ সাইন। আপনার হঠাৎ করে রক্ত কমে গেছে এবং সেটার জন্য বারবার আপনাকে রক্ত দিতে হচ্ছে শরীরে, সেটা রেড ফ্ল্যাগ সাইন। আপনার পায়খানার যে অভ্যাসগুলো, মলত্যাগের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে, আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। আমার মনে হয় যে এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে। আরও অনেক লক্ষণ আছে, সেটা হয়তো ধরেন এটা এখন ছড়িয়ে পড়লো, তখন হয়তো মানুষ বুঝতেই পারে না, তার লিভারে একটা সমস্যা নিয়ে তিনি ডাক্তারের কাছে প্রথম আসেন, অথবা দেখা যাচ্ছে যে তার কাশির সাথে রক্ত আসছে, তিনি হয়তো জানেনই না যে তার কোলন ক্যান্সার হয়ে সেটা অলরেডি ফুসফুসে ছড়িয়ে পড়েছে, সেটা হয়তো রেয়ারলি। কিন্তু মূলত যে সমস্যাগুলো নিয়ে রুগীরা আসেন বা যেগুলো হলে আপনার মনে হয় যে ক্যান্সার হতে পারে কোলোরেক্টামের, সেটা আমার মনে হয় আমি বলেছি। জি, অনেক ধন্যবাদ। খুব বিস্তারিতভাবে এসেছে আলোচনায় কথাটি। ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনার কাছে আসি যে এই যে কথা প্রসঙ্গে আপনি আগে খুব সুন্দর করে বলেছেন যে কেন কিভাবে কোলন আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি খাবারের জায়গাটা আরেকটুখানি আসতে চাই, কারণ ওখান থেকেই তো আসলে অনেক সমস্যার শুরু আমাদের। তো যেই খাবারগুলো একটু ঝুঁকিপূর্ণ সাধারণত আমাদের জন্য, সেগুলো কি কি হতে পারে এবং কোলনকে ক্ষতি করার জন্য তারা আসলে কিভাবে কাজ করে, এটি যদি আরেকটুখানি বুঝিয়ে দেন, আমার মনে হয় মানুষ আরেকটু সচেতন হবে। অনেক ধন্যবাদ। আসলে কোলন ক্যান্সার কিন্তু একদিনও হয় না। কোলন ক্যান্সার বা বৃহদান্ত্রের ক্যান্সারের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের বৃহদান্তে প্রথমে খুব ছোট্ট ছোট্ট বলতে পারেন যে বাম্প হয় বা ছোট ছোট যেটাকে আমরা বলি পলি, এবং সেটা ইভেনচুয়ালি সময় লাগে, দীর্ঘ সময় সেটা পরিবর্তিত হয়ে ক্যান্সারে পরিণত হয় এবং পরে সেই ক্যান্সারাস পলিপটা শরীরে ছড়িয়ে যায়। কেন এটা হয়? এটা হওয়ার পিছনে আমরা যেটা দেখছি সেটা হলো খাবার একটা বিরাট অংশ, তার সাথে আরো কিছু ফ্যাক্টর আছে, আমি সেগুলো আগে করে বলি। প্রথম যে জিনিসটা সেটা হলো যে খাবারগুলোতে প্রকৃতি থেকে যেগুলো আসে, যেমন শাকসবজি বা ফলমূল, যেগুলোতে অনেক ফাইবার আছে, সেগুলো হলো খুব ইম্পর্ট্যান্ট খাবার। আবার যে সমস্ত খাবার আসে এনিমাল থেকে, যেমন ধরেন মাংস, বিশেষ করে লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, এই সমস্ত খাবারে দেখা গেছে যে যারা বেশি খায় তাদের কোলন ক্যান্সার বেশি হয়। তার মানে এই লাল মাংস জাতীয় খাবার কিংবা প্রসেস ফুড বলতে বোঝাচ্ছি আমাদের এখন প্যাকেটে যে সমস্ত খাবার পাওয়া যায়, যেগুলো সরাসরি আমরা জমি থেকে তুলে এনে খাচ্ছি না, সেগুলো প্রসেস ফুডগুলোর মধ্যে থাকে অনেক কেমিক্যাল। তো হয় কি, যখন আপনি এই মাংস জাতীয় খাবার খান কিংবা প্রসেস ফুড খান, তার ভিতরে যে কেমিক্যালগুলো থাকে তার মধ্যে নাইট্রাস অ্যামিন বলে এক ধরনের কেমিক্যাল, যেগুলো বেশি থাকে পরিমাণে। পোড়া খাবার সেগুলো তো বেশি থাকে, এবং এই খাবারগুলো যখন আমাদের বৃহদান্তে চলে আসে, আমরা বলেছি যে বৃহদান্তের কাজ হলো খাবারের শেষ অংশগুলোকে সংরক্ষণ করা। তো এই খাবারগুলোর ভিতরে থাকে বেশি অ্যামাইন, প্রসেস ফুডে থাকে অনেক কেমিক্যাল, তো সেগুলো আমাদের কোলনের মধ্যে দীর্ঘ সময় থাকে
এবং কোলনের ভিতরে কোলনের যে লাইনিং আছে সেগুলোর মধ্যে পরিবর্তন করে ছোট্ট ছোট্ট প্রি ক্যান্সারাস এরিয়া তৈরি করে, যেটাকে আমরা বলি পলিপ। এবং এই পলিপগুলো পরবর্তীতে ঠিক একই খাবার খাওয়ার কারণে আস্তে আস্তে করে বড় হয় এবং ইভেনচুয়ালি ক্যান্সারে পরিণত হয়। এর পিছনে আমরা আরো অনেকগুলো ফ্যাক্টর দেখেছি, যে যারা স্থূল বা যারা মোটা, যাদের ওজন বেশি, দেখা যায় যে তাদের শরীরও এক ধরনের হরমোন তৈরি করে, এবং স্থূল হওয়ার পিছনেও কিন্তু ঠিক একই জিনিসগুলো কাজ করে। কি কি? ওই মাংস খাবার বেশি করে খাওয়া, চর্বি জাতীয় খাবার বেশি করে খাওয়া, প্রসেস ফুড বেশি করে খাওয়া। তো একজন মানুষ যখন স্থূল হয়ে যায় তখন তাদের শরীর এক ধরনের হরমোন তৈরি করে, গ্রোথ হরমোন ধরনের হরমোন। সেগুলো আবার এই ছোট ছোট পলিপগুলোকে বড় হতে সাহায্য করে এবং ক্যান্সারাস হতে সাহায্য করে। এগুলো কিন্তু একটার সাথে আর একটা যোগ হয়েছে। সেটি যেমন যে ধরনের আপনি খাবার খাবেন, সেই খাবারটা শুধু আপনার প্রি ক্যান্সারাস পলিপকে ক্যান্সারই করবে না, আবার একই সাথে কিন্তু আপনাকে স্থূল করে দেবে। জি। সো আমাদের এই জন্য দেখা যাচ্ছে যে যারা প্ল্যান্ট বেসড ডায়েট খান, যারা মেডিটেরিয়ান খাবার খান, যারা মাছ বেশি খান, তাদের কিন্তু ক্যান্সার হচ্ছে কম, তারা কিন্তু বেশি মোটা হচ্ছেন না, আবার কোলন ক্যান্সারও কমে যাচ্ছে। জি, আমরা ফিরছি ডক্টর হাসান শাহরিয়ার কল্লোল আপনার কাছে। আপনি খুব সুন্দর করে বলেছেন যে কি কি লক্ষণ আমরা কোলন ক্যান্সারের ক্ষেত্রে পেতে পারি। তাহলে প্রশ্ন আসবে যে কি কি পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলো করে কোলন ক্যান্সার হলো কিনা এটি নিশ্চিত করা যায়? সাধারণত কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা প্রদান করেন? জি, অনেক ধন্যবাদ। কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার বা কোলোরেক্টামের যে কোনো সমস্যার জন্য একটাই পরীক্ষা হচ্ছে, আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, সেটা হচ্ছে কোলোনোস্কোপি। আমাদের রোগীরা এই কোলোনোস্কোপি করতে খুব ভয় পান, অনেক ক্ষেত্রেই করেন না। একদম পরিষ্কার লক্ষণ থাকা সত্ত্বেও তারা অনেক সময় এটা এড়িয়ে যান। এই সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে অনেক রোগী অ্যাডভান্স স্টেজে এসে আমাদের কাছে ধরা পড়ে। কোলোনোস্কোপি হচ্ছে এক ধরনের পরীক্ষা, যেটা হচ্ছে একটা নলের মাধ্যমে আমরা মলদ্বার দিয়ে ঢুকে পুরো কোলনটাকে অতিক্রম করে আমরা একদম সিকাম, মানে কোলনে যেখান থেকে শুরু হচ্ছে সেখান পর্যন্ত গিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্রান্তের কিছু অংশ দেখে আসা যায়। এই পরীক্ষাটার মাধ্যমে আপনি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন পুরো কোলনের কোথাও কোনো ধরনের অসামঞ্জস্য, কোনো ধরনের চাকা, টিউমার কিংবা পলিপ, যেটা ডক্টর আতিকুজ্জামান বলছিলেন, সেগুলো আছে কিনা। তার মানে হচ্ছে এটাই একটা পরীক্ষা। এবং ওইখানে আরেকটা অংশ হচ্ছে বায়োপসি, অর্থাৎ যদি কোনো রোগ বা পলিপ কিংবা চাকা এগুলো পাওয়া যায়, সেখান থেকে সেটাকে কেটে আনা এবং বায়োপসি করা। বায়োপসি করে দেখা যে ওর ভিতরে ক্যান্সার আছে কিনা। এইটাই হচ্ছে একদম প্রধানতম একটা পরীক্ষা। আচ্ছা, এটার কোনো আসলে বিকল্প নেই। ঠিক আছে। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো রোগী যদি আসলে কোলোনোস্কোপি একদম করতে না চান, সেক্ষেত্রে এখন কিন্তু ভার্চুয়াল কোলোনোস্কোপি সেটা করা সম্ভব। কিন্তু ওখানে সমস্যাটা হচ্ছে আপনি অনেক কিছু ওখানে মিস করতে পারেন। দ্বিতীয় কথা হচ্ছে ওখান থেকে আপনি বায়োপসি নিতে পারবেন। তার মানে হচ্ছে আসলে কোলোনোস্কোপি সেই অর্থে কোনো বিকল্প নেই। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এরপরে যদি ওখান থেকে ওই জিনিসটাকে, মাংসটা যেটা কেটে আনা হলো বা পলিপটা কেটে আনা হলো, সেটাতে পরীক্ষা করে দেখা যায় যে তার ভিতরে ক্যান্সার আছে, তখন আসলে আরও অনেকগুলো পরীক্ষার প্রয়োজন হয়। তার মধ্যে প্রথম যেটি, সেটি হচ্ছে যে আমরা পরবর্তী যেটা, এটা স্টেজিং বলি আমরা, অর্থাৎ আমার রোগটি কত দূর ছড়ালো, কি অবস্থায় আছে, সেটা বোঝার জন্য কতগুলো পরীক্ষা আছে। সেখানে আবার স্টেজিংটা দুই ধরনের, একটা হচ্ছে লোকাল স্টেজিং, আরেকটা হচ্ছে সিস্টেমিক স্টেজিং। তার মানে কি হচ্ছে, আমার টিউমারটি যেখানে তৈরি হয়েছে বা ক্যান্সারটি যেখানে তৈরি হয়েছে তার আশেপাশে কিভাবে ছড়ালো রোগটা। আরেকটা হচ্ছে দূরবর্তী অঙ্গে, কারণ আমরা জানি যে ক্যান্সার কিন্তু দূরবর্তী অঙ্গে ছড়াতে পারে, রক্তের মাধ্যমে, লসিয়া গ্রন্থির মাধ্যমে, অন্যান্য নানা পদ্ধতিতে। সেটা কি অবস্থায় আছে। তখন লোকাল স্টেজিংয়ের জন্য আমরা কিছু পরীক্ষা করি। সাধারণত আমরা এটা একটা সিটি স্ক্যান করি, কিন্তু এটার সাথে আমরা কখনো কখনো যদি এটা রেকটাম বা মলাশয়ের ক্যান্সার হয়, সেক্ষেত্রে আরেকটা আমরা এমআরআই করি, মলাশয়ের এমআরআই। এগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে এই রোগটি যেখানে হয়েছে কোলনের কিংবা রেকটামের, তার আশেপাশে কী অবস্থায় ছড়ে এবং আশেপাশে লিম্ফ নোডগুলোর কী অবস্থা। আচ্ছা, এটা। আর এই একই সঙ্গে কিন্তু ধরুন আমরা পেটে একটা সিটি স্ক্যান করলাম, একই সাথে কিন্তু আমরা লিভারটাও দেখে ফেলতে পারছি, অর্থাৎ এটা লিভারে ছড়ালো কিনা। তারপর আমরা ফুসফুসের একটা সিটি স্ক্যান করলাম, বুকের একটা সিটি স্ক্যান, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ফুসফুসে ছড়ালো কিনা। কোনো কোনো ক্ষেত্রে যদি রোগীর খুব দেখা যাচ্ছে তীব্র
ব্যথা হচ্ছে শরীরে কোনো জায়গায়, আমরা হয়তো তখন বোন স্ক্যান করতে পারি, কিংবা ওভারঅল পেট স্ক্যান বলে একটা পরীক্ষা যেটা আমাদের সারা শরীরকে চেক করতে পারি, সেটা পেট সিটি স্ক্যান, সেটা করে দেখা যেতে পারে যে শরীরের কোথায় কোথায় ছড়ালো। তো এগুলোই হচ্ছে মোটা দাগে পরীক্ষা, যে আমরা প্রথম দেখতে চাই যে ক্যান্সারটা হয়েছে কিনা এবং হলে কোথায় হয়েছে, এবং তারপরে হচ্ছে এটা স্টেজিং বা এটা কোন পর্যায়ে আছে, কারণ হচ্ছে যে এটার উপর ভিত্তি করে আসলে চিকিৎসা নির্ধারিত হয়। আমরা চিকিৎসার প্রসঙ্গে যাব একটু পরে। ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে আসছি যে এই যে পরীক্ষা নিরীক্ষার কথা ডক্টর শাহরিয়ার কল্লোল বললেন, এদের যেমন কোলোনোস্কোপির কথা, এটি কিন্তু স্ক্রিনিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ আমার কোলন ক্যান্সার হয় নাই, আমার যদি ঝুঁকি থাকে তাহলে তার আগেও আমার কিন্তু দেখার সুযোগ আছে একজন ডাক্তারের অবশ্যই পরামর্শ নিয়ে। আপনি তো যুক্তরাষ্ট্রে বহু বছর ধরে আছেন, সেখানে কি দেখেন যে কোলন ক্যান্সারের এই যে স্ক্রিনিং হোক অথবা এই যে ডায়াগনস্টিক টেস্ট হোক, এখানে এই পদ্ধতিগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় এবং এগুলো আসলে ওখানে কোলন ক্যান্সার প্রতিরোধে বা অনেক আগে ধরার ক্ষেত্রে সহযোগিতা করে কিনা? অনেক ধন্যবাদ। এটা একটা খুব দরকারি বিষয় আপনি নিয়ে এসেছেন। আমেরিকাতে কোলন ক্যান্সার স্ক্রিনিং একটা স্ট্যান্ডার্ড জিনিস, এবং প্রত্যেকটা ডাক্তার যারা প্রাইমারি কেয়ার করেন বা ফ্যামিলি ফিজিশিয়ান বা গ্যাস্ট্রেন্টোলজিস্ট বা সার্জন সবাই এটা জানেন। এবং আমেরিকাতে 45 বছর বয়স হলেই অটোমেটিক্যালি তাদেরকে বলা হয় যে তুমি কোলোনোস্কোপি করো এবং কোলন ক্যান্সার স্ক্রিন করো। মানব সভ্যতার ইতিহাসে এই ক্যান্সার ধরার জন্য যে সমস্ত স্ক্রিনিং টেস্টগুলো করা হয়েছে তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ হলো কিন্তু কোলোনোস্কোপি। আচ্ছা, কারণ কোলোনোস্কোপি, যেটা ডক্টর কল্লোল বললেন, যে শুধুমাত্র একটা ডায়াগনস্টিক টেস্টও না, এটার মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সার ডিটেক্ট করতে পারি, আর্লি ক্যান্সার ডিটেক্ট করতে পারি এবং সেটাকে কেটে বের করে আনতে পারি। তার মানে কি, আমরা শুধু ক্যান্সার নির্ণয় করলাম না, সেটাকে আমরা ট্রিটমেন্টও করে দিলাম সেখানে। এবং যদি সেটা ক্যান্সার ছড়িয়ে যেয়ে থাকে, তার পরবর্তীতে যে সমস্ত স্টেপ সেটার কথা সে বলেছে। কিন্তু কিছু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কথা আমি বলি আপনাদেরকে। কোলন ক্যান্সার নিরূপণের আরো অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে সহজ যে পদ্ধতি, কিন্তু খুব একটা ভালো না, সেটা হলো মলমূত্রের মধ্যে রক্ত পরীক্ষা করা। যখনই কারো রক্ত শূন্যতা বা এনিমিয়া হয়, তখন একটা কমন টেস্ট হলো তার স্টুলটা নিয়ে রক্তের পরীক্ষা করা। অ্যাবাউট ধরেন 20 থেকে 30% মানুষের ক্ষেত্রে এটা পজিটিভ হয়, সেজন্য এটা খুব একটা ইফেক্টিভ না। কিন্তু আজকাল বিজ্ঞানীরা আরো চমৎকার একটা পরীক্ষা বের করেছেন যেটার নাম কোলোগার্ড, যেখানে শুধু রক্ত না, জেনেটিক ম্যাটেরিয়াল, আর্লি টিউমারের জেনেটিক ম্যাটেরিয়াল, ক্যান্সারের জেনেটিক ম্যাটেরিয়াল, এগুলো সব স্টুলের মধ্যে টেস্ট করা হয় এবং এটার সেন্সিটিভিটি খুব হাই, অলমোস্ট 90% কিংবা 90%-এর উপরে। আচ্ছা। এবং যারা কোলোনোস্কোপি করতে চান না তাদের জন্য কিন্তু এটা খুব একটা ইফেক্টিভ টেস্ট। কারণ আপনারা তো জেনেছেন যে কোলন ক্যান্সারের কিন্তু কোনো আর্লি সিমটম নেই। একটা মানুষের কোলন ক্যান্সার ডেভেলপ করতে অনেক দিন লেগে যায়, এবং যখন কোলন ক্যান্সার ডেভেলপ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সিমটম যখন হয় তখন সেটা ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়। তো আরো একটা টেস্ট যেটা করেছি সেটা ব্লাড টেস্ট, এবং ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু এখন অলমোস্ট 90% আর্লি কোলন টিউমার কিংবা কোলন ক্যান্সার, আর্লি কোলন ক্যান্সার কিংবা পলিপ, এটাও ডিটেক্ট করা যায়। সো আমি বলবো যে একটা জিনিস আমরা জেনেছি যে বাংলাদেশে এখন মানুষের যেহেতু খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে এবং সেজন্য কোলন ক্যান্সার বাড়ছে, এবং কোলন ক্যান্সার যেহেতু বাড়ছে, আমাদের কিন্তু একটা জিনিস, এটা সময়ের দাবি যে বাংলাদেশে একটা কোলন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম থাকা উচিত। এটাই হলো কোলন ক্যান্সার মাসের একটা সচেতনতার অংশ, যে একটা বয়স হয়ে যাবার পরে অ্যাটলিস্ট একটা স্টুল টেস্ট করা যেতে পারে সবাইকে, একদম সবার মাঝখানে। এবং হিসেব নিকেশ করে দেখা গেছে যে এই টেস্ট করে আমরা শুধু মানুষের জীবনই বাঁচাতে পারি না, আমরা অনেক অর্থের যে ক্ষতি হয় ক্যান্সার ডায়াগনোসিস করার পরে, সেই অর্থ ব্যয়ের পরিমাণটাও কমিয়ে দিতে পারি। আর সেটাই কিন্তু আমরা আমেরিকা কিংবা ইউরোপের অনেক জায়গায় করি, যেখানে একদম স্ট্যান্ডার্ড অর্গানাইজড কোলন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম আছে। সেটাই আমাদের আসলে এই জায়গাটা খুবই গুরুত্ব দেওয়া দরকার, যে আমরা কিভাবে স্ক্রিনিংটাকে আমাদের ন্যাশনাল পলিসির মধ্যে আনতে পারি। আমরা অনেক প্রসঙ্গ আলাপ করেছি, লক্ষণ কি কি পরীক্ষা নিরীক্ষা করা যায়, কিন্তু যখন ধরা পড়ে গেল তখন সবচেয়ে বড় যে চিন্তার বিষয় সেটি হচ্ছে, বিবেচনার বিষয়টা হচ্ছে চিকিৎসাটা কি হবে। তাহলে কোলন ক্যান্সারের এখনকার অ্যাভেলেবল ট্রিটমেন্টগুলো কি কি, বাংলাদেশে কি করছেন আপনারা? জি, বাংলাদেশে আসলে কোলন ক্যান্সারের, কোলন এবং রেকটাম ক্যান্সারের যা যা চিকিৎসা আছে সবকিছুই বাংলাদেশে হয়, একদম সবকিছু। আমি যদি মোটা দাগে বলি,
কোলন ক্যান্সারের চিকিৎসাটা কোলন এবং রেকটাম ক্যান্সার একটু আলাদা। যেমন কোলন ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসা প্রথম হচ্ছে সার্জারি, যদি এটা আর্লি স্টেজে থাকে। আচ্ছা, কিংবা কোনো কোনো ক্ষেত্রে যদি লোকালি অ্যাডভান্সড হয় সেক্ষেত্রে আমরা আগে সার্জারি করে এরপরে কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে বিশেষত লিম্ফ নোডে ইনভলভমেন্টের উপর ভিত্তি করে কেমোথেরাপি দেয়া হয় বা হয় না। আচ্ছা, এটা হচ্ছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে। যদিও কিছু ট্রায়াল এখন নতুন এসছে, সেখানে আগে হয়তো কেমোথেরাপির কথা কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে। এবার সে রেকটাম ক্যান্সার কোলন ক্যান্সারের চিকিৎসাটা একদম আলাদা। এবং রেকটাম ক্যান্সারে প্রথমে আমরা দেখি যে এই রোগটা লোকালাইজড আছে, ওই রেকটামের ভেতরে আছে নাকি আশেপাশে ছড়িয়েছে। যদি এটা আশেপাশে ছড়ায় সেক্ষেত্রে অবশ্যই সার্জারি না, কারণ সার্জারি করলে রেকটাম ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যদি এটা লোকালাইজড হয়, একেবারেই রেকটামের ভেতরে সীমাবদ্ধ, সেক্ষেত্রে আমরা প্রথমে সার্জারি করি। আর যদি দেখা যায় যে না, এটা আশেপাশে ছড়িয়েছে, তাহলে এটা শুরুতে রেডিওথেরাপি কিংবা কখনো কখনো কেমোথেরাপি রেডিওথেরাপি মিশ্রণ, কিংবা কখনো কখনো এখন টোটাল নিওঅ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, মানে হচ্ছে যে কেমোথেরাপি রেডিওথেরাপি সব দিয়ে পরে সার্জারি, এইভাবে এটা চিকিৎসা করা হয়। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলোরও ব্যবহার হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ এই জায়গাটা। এবং যেটা বলছেন মানুষের আশ্বস্ত হওয়ার বিষয় যে বাংলাদেশের সকল প্রতিটি ধাপই আমাদের এখানে খুব সুন্দরভাবে করা সম্ভব। জি, ধন্যবাদ। ডক্টর আতিকুজ্জামান, আপনার কাছে আসছি যে আমরা যদি কোলন ক্যান্সার ফেরাতে চাই, আমরা যদি প্রিভেনশনের জায়গাটায় কথা বলি যে আমাদের না হোক কোলন ক্যান্সার, তাহলে আমরা কি কি জীবনাচরণে কি কি পরিবর্তন আনবো এবং কি কি জায়গাগুলো আমরা গুরুত্ব দেব, সেটি যদি আমাদের সকলের উদ্দেশ্যে বলেন। অনেক ধন্যবাদ। কোলন ক্যান্সার হলো পৃথিবীর সবচাইতে প্রতিরোধযোগ্য ক্যান্সার, এবং এটা যদি প্রতিরোধ করতে হয়, সেটা হলো প্রতিরোধ করতে গেলে স্ক্রিনিং করতে হবে, প্রতিরোধ করতে গেলে রোগ যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। এবং সেটা করার জন্য যেটা দরকার সেটা হলো সুষম খাবার খাওয়া, এবং যে সমস্ত খাবার খেলে আমাদের কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায় সেগুলো খেতে হবে। শাকসবজি বেশি করে খেতে হবে, ফলমূল বেশি করে খেতে হবে, মাছ খেতে হবে, মাংস খাওয়া কমিয়ে দিতে হবে, এবং প্রসেস ফুড, বিশেষ করে আমাদের প্যাকেটের মধ্যে যে সমস্ত খাবার আসে সেগুলো পরিহার করতে হবে, চর্বি জাতীয় খাদ্য কমিয়ে দিতে হবে। এবং যে সমস্ত খাবার আমাদের দেশের মানুষ 20-25 বছর আগে বেশি করে খেতেন, শাক, সবজি, মাছ, ডাল, সেগুলোর দিকে আবার ফিরে যেতে হবে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে খাদ্যাভ্যাস। তার পাশাপাশি আরো কয়েকটা জিনিস, স্থূল হওয়া যাবে না। দেখা গেছে যে যারা এক্সারসাইজ করেন, যারা অ্যাডিকুয়েটলি ঘুমান, তাদের কোলন ক্যান্সার কম হয়। তার মানে ঘুমের সাথে এবং এক্সারসাইজের সাথে কিন্তু ক্যান্সারের একটা সম্পর্ক রয়েছে। তো ওই জিনিসের দিকে আমাদের নজর করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলেছে যে কারো ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সার থাকে, তাদেরকে কিন্তু আগের যে ফ্যামিলি মেম্বার, যেমন বাবা বা মা, তাদের যদি কোলন ক্যান্সার, সে ফর এক্সাম্পল বাবার যদি কোলন ক্যান্সার 50 বছর হয়ে থাকে, তাহলে তার সন্তানদের সবাইকেই কোলোনোস্কোপি করাতে হবে তার 10 বছর আগে। এটা খুব ইম্পর্টেন্ট। কিছু কিছু ক্যান্সার বংশগত, সেটাও কিন্তু ডাক্তার সাহেবের কাছে গেলে তারা ধরতে পারবেন এবং বলতে পারবেন। তাদেরকে কিন্তু কোলন ক্যান্সার স্ক্রিন করতে হয় আরো আগে। এবং ডক্টর হাসান শাহরিয়ার যেটা বললেন যে রেড ফ্ল্যাগ, যদি কোনো কারণে আপনার রক্ত শূন্যতা হয়, যদি কোনো কারণে আপনার মলমূত্রের যে অভ্যাস সেটা যদি পরিবর্তন হয়ে যায়, যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনার ওজন কমে যাচ্ছে, যদি দেখেন আপনার মলদ্বার দিয়ে রক্ত যাচ্ছে, আপনি যদি দেখেন যে হঠাৎ করে আপনার পেটে ব্যথা হচ্ছে, পেটের যে নর্মাল যে বাউল মোশন সেটা চেঞ্জ হয়ে গেছে, সো এগুলো যখন দেখবেন তখনই সাবধান হতে হবে এবং তখনই ডাক্তারের কাছে যেতে হবে, এবং তখনই সেটাকে পুষে রাখলে হবে না। সো রোগ প্রতিকারের একটা ব্যাপার, এবং যখন উপসর্গগুলো শুরু হবে তখন সাথে সাথে প্রোঅ্যাক্টিভ হয়ে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং তাদের সাথে কথা বলতে হবে। সো দুটো জিনিসই একসাথে কাজ করতে হবে, তাহলেই আমরা কোলন ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকার করতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর আতিকুজ্জামান, ডক্টর শাহরিয়ার কলল আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের এই আয়োজন। আমরা কথা বলছিলাম মার্চ মাস জুড়ে সারা পৃথিবীতে কোলন ক্যান্সার সচেতনতা মাস পালিত হচ্ছে। সেই উপলক্ষে আমরা আমাদের কোলনকে কিভাবে সুস্থ রাখবো এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কিভাবে কমাতে পারি। দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে ছিলেন, যে কথাটি সবচেয়ে গুরুত্ব দিয়ে এসছে, আমাদের খাবারের জায়গায় আমাদের ভীষণভাবে সাবধানী হতে হবে এবং আমরা যথাসম্ভব যাতে প্রকৃতির কাছে যে খাবারটা আছে সেটি খাই, ফ্রেশ খাবার যেটা, এবং
সবচেয়ে গুরুত্ব যেটা দিয়েছেন সেটি হলো যেই খাবারে আঁশ আছে, ফাইবার আছে, সেই খাবারটা যদি আমরা খাই এবং প্রসেসড ফুড যেটা এবং রেড মিট যেটা আছে সেটা যথাসম্ভব পরিহার করি, তাহলে আমাদের কোলন ভালো থাকবে এবং কোলন ক্যান্সার ঝুঁকিও কমবে। আমরা সকলে যত্নবান হব, সুস্থ রাখবো আমাদের কোলনকে, আমাদের জীবনকে। এই আশাবাদ আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষায় প্রতিদিন।